ধাতুবিদ্যা ভিডিও নাম্বার 8। এই ভিডিওতে আমরা একটা ডায়াগ্রামকে আগে দেখব যে একটা ডায়াগ্রাম কিভাবে প্রেজেন্টেড হয়। তো তার আগে একটু থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার একটু পুরনো পড়া ঝালিয়ে নেব। তোমরা সবাই জানো যে যে কোনো একটা রিয়াকশন যদি প্র্যাকটিক্যালি ফিজিবল হতে হয় তাহলে তার ডেল্টা জি ভ্যালু গিভস ফ্রি এনার্জি ভ্যালুটাকে নেগেটিভ হতে হবে। এবার ডেল্টা জি বিভিন্ন ধরনের হতে পারে, রিয়াকশন ঘটানোর জন্য ডেল্টা জি বা ফরমেশনাল এনার্জির জন্য ডেল্টা জি বিভিন্ন ধরনের হতে পারে। তো আমাদের এখানে মূলত ফরমেশনাল এনার্জির জন্য যে কোনো একটা যৌগিক পদার্থ ফরমেশন কিভাবে হচ্ছে বা স্পেসিফাইড বলতে গেলে অক্সাইড যে মৌলিক পদার্থের অক্সাইড কিভাবে ফরমেশন হচ্ছে এবং তার সঙ্গে টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য তার ভ্যালুটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেইটা নিয়ে মূলত এই অংশের আলোচনা। তো আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। যদি স্ট্যান্ডার্ড স্টেটে ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো। তো এর মধ্যে ভ্যারিয়েবল কোয়ান্টিটি হচ্ছে ডেল্টা এস জিরো ভ্যালুটা, টেম্পারেচারটা ভ্যারিয়েবল, আমি ভ্যারি করাতে পারি। মোটামুটি একটা রিয়াকশনে ডেল্টা এইচটা অলমোস্ট টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ করলেও অলমোস্ট সেম থাকে। তো মেনলি ডেল জি এর ভ্যালুটা ডেল্টা জি জিরো বলো বা ডেল জি বলো, যেটাই বলো, আমরা স্ট্যান্ডার্ড স্টেট নিয়ে যদি আলোচনা করি তাহলে ডেল্টা জি জিরোর ভ্যালুটা মূলত ডিপেন্ড করছে এই ডেল্টা এস জিরো এবং টি এই দুটো ফ্যাক্টর এবং এই দুটো ফ্যাক্টরের গুণফলের ওপরে। আর কিভাবে নির্ভর করছে? যদি ডেল্টা এই জিরোটার ভ্যালুটা আমি একটা কনস্ট্যান্ট রাশি অলমোস্ট ধরে নিই তাহলে দেখতে পাচ্ছি সেই রাশিটা থেকে এই টি ডেল্টা এস কোয়ান্টিটিটা বিয়োগ হচ্ছে। তার মানে যত টি ডেল্টা এস মাইনাস সাইনটা ধরে নয়, টি ডেল্টা এস কোয়ান্টিটিটা যতটা বড় হবে মানে পজিটিভ ভ্যালুতে, তত কিন্তু আমার মানে বেশি পরিমাণ অ্যামাউন্ট আমার মাইনাস হতে থাকবে, তারপরে ডেল্টা জি জিরোর ভ্যালুটা আরও মাইনাসের দিকে যেতে থাকবে। তো টেম্পারেচারকে তো নেগেটিভের দিকে নিয়ে যাওয়া আমরা করছি না, আমরা ইউজুয়ালি প্র্যাকটিক্যালি যে কোনো পরীক্ষাগারে টেম্পারেচার ইনক্রিজ করছি। তাহলে আমরা এটুকুও ধরে নিতে পারি টিটা অলওয়েজ আমরা ইনক্রিজিং কোয়ান্টিটিতে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই ডেল্টা এস এর বিভিন্ন ধরনের ভ্যালুর উপর নির্ভর করে ডেল জির মানটা সেই জন্য ডাইরেক্টলি পরিবর্তন হবে। তো একটা নর্মাল মেটাল অক্সাইড কিভাবে তৈরি হয় আগে সেটা দেখানো হয়েছে। দেখো 2x মোল মেটাল, এটা সলিড স্টেটে আছে, তার সঙ্গে অক্সিজেন গ্যাস নেওয়া হলো, অক্সিজেনটা আমরা গ্যাস আকারেই নিচ্ছি, সেখান থেকে 2 মোল MXO এবং এটাও কঠিন আকারে তৈরি হলো। তার ফলশ্রুতিতে একটা বিক্রিয়া থেকে আমি এই বিক্রিয়া থেকে যেটা ফিল করলাম সেটা হচ্ছে সলিড ছিল, গ্যাসের সঙ্গে রিয়াকশন করেছে, সলিড তৈরি হয়েছে। তার মানে আলটিমেটলি সিস্টেমে এই গ্যাসের কোয়ান্টিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থাৎ কঠিনের পরিমাণ বাড়ছে। তো কঠিনের পরিমাণ বাড়ার সঙ্গে আমার মোল সংখ্যার এমন কিছু ডিফারেন্স আমি করে উঠতে পারছি না থার্মোডাইনামিক্সে। তো এনট্রপি চেঞ্জের ভ্যালুটা আমরা এইভাবে ফিল করছি যে গ্যাসে এনট্রপিটা বেশি ছিল গ্যাসীয় কন্ডিশনে, সেইটাই অক্সিজেনটা এসে কঠিন কন্ডিশনে চলে এসেছে। তার মানে যে কোনো ধাতু থেকে ধাতব অক্সাইড তৈরি হলে অলওয়েজ ডেল্টা এস জিরো ফরমেশনাল এনট্রপি সেটা অলওয়েজ নেগেটিভ কোয়ান্টিটিতে দাঁড়াচ্ছে। তার মানে হলো এই ভ্যালুটা মেটাল অক্সাইড তৈরির ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এইটা যদি নেগেটিভ হয় এইখানে কোয়ান্টিটিতে বসালে কি হবে? টি ডেল্টা এস, আবার ডেল্টা এসটা নেগেটিভ, তার মানে এই নেগেটিভ আর এই মাইনাসটা মিলিয়ে প্লাস হয়ে যাবে আলটিমেটলি। অর্থাৎ যে কোনো ধাতব অক্সাইড তৈরির পদ্ধতিতে ডেল্টা জি জিরো ফরমেশনটা টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা ফিল করা গেছে যে এই কোয়ান্টিটিটা প্লাস হতে থাকবে, মানে টি যদি 5 কেলভিন হয়
তাহলে যতটা না যোগটা হবে, টি যদি 50 হয় তার চেয়ে বেশি যোগ হয়ে যাবে, তার মানে নতিটা আস্তে আস্তে ওপরের দিকে উঠবে। এইটা আমাকে আগে ফিল করতে হবে। তো এই ছবিতে দেখো সেরকম ধরনেরই কিছু দেয়া আছে। এ দেখো সিলভার অক্সাইড যখন তৈরি হচ্ছে, টেম্পারেচার, এটা ডেল্টা G0 ফরমেশন, আর এদিকে টেম্পারেচার প্লেসমেন্ট আমরা করছি। তাহলে ডেল্টা G0 ফরমেশনের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। কপার অক্সাইডের ক্ষেত্রেও ডেল্টা G0 ভ্যালু, আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি, এই যে টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়াচ্ছি এদিকে এক্স কোয়াড্রান্টে, তাহলে এর ভ্যালুটাও আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে দেখো এরকমভাবে প্রথমে বাড়ছিল, তারপর হঠাৎ একটা টেম্পারেচারে গিয়ে স্লোপটা আরও বেড়ে গেছে। ক্রোমিয়াম অক্সাইডের ক্ষেত্রেও স্লোপটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে ডেল্টা G0 ফরমেশনের মান, সেইখান থেকে আস্তে আস্তে বাড়ছে। এরকম টাইটেনিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রেও আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ যেটা ফিল করানোর চেষ্টা হচ্ছে যে কোনো ধাতব অক্সাইড যখন তৈরি হচ্ছে তখন ডেল্টা G0-র মান আস্তে আস্তে, টেম্পারেচারও তুমি যদি এদিকে বাড়াও, আস্তে আস্তে তার ভ্যালুটা পজিটিভ স্লোপের দিকে যাবে। এবার কোনো জায়গাতে স্ট্রেট লাইন হবে, কোনো জায়গাতে এরকম বেঁকে যাওয়া লাইন হবে, কোনো জায়গাতে হয়তো এরকম হতে পারে, এরকম কিছুটা গেল আবার কিছুটা কমেও গেল। সেটা হওয়ার সম্ভাবনা যদিও খুবই কম, তবুও মূলত এইভাবে ইনক্রিজ অথবা স্ট্রেট লাইনে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এইবার আমরা কোয়াড্র্যান্টটাকে ভালো করে ফিল করব। আমরা তাহলে গ্রাফের ভেতরে যেটা করছি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আমরা টেম্পারেচারকে রাখছি। টেম্পারেচার ইনক্রিজটাকে দেখো, এখানে 500, এখানে 1000, এখানে 1500। এটা যে কোনো স্কেলেই করা যেতে পারে, এটা কেলভিন স্কেলে হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলেও হতে পারে, একই ব্যাপার, অসুবিধা কিছুই নেই। তো আরেকটা যেটা হচ্ছে ডেল্টা G0 ফরমেশনাল এনার্জি। তো ডেল্টা G0 ফরমেশনাল এনার্জি ইউজুয়ালি নেগেটিভ কোয়ান্টিটি, তবেই ফরমেশন হচ্ছে, তাছাড়া তো ফরমেশন হতোই না, তৈরি হতো না মেটাল অক্সাইডটা। সেই জন্যে আমাদের এইখানের রেঞ্জটা একটু আইডেন্টিফাই করতে হবে। একটাতে ডেল্টা G0 জিরো, ফরমেশনাল এনার্জি 0, তাহলে তার নিচে যে যে কোয়ান্টিটিগুলো রয়েছে, -200, -400, -800, -1000, যদি আরও বাড়ানো সম্ভব হয় -1200, -1400, যার যেরকম ভ্যালু হবে, তলার দিকটা হবে মাইনাস, আর জিরোর ওপরের দিকটা +200, +400। এইভাবে আমরা এই কোয়াড্র্যান্টটাকে সিলেক্ট করে রাখছি। একটা খুব সহজ এক্সাম্পল আমরা তুলে ধরছি, সেটা হচ্ছে কোয়াড্র্যান্টে টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে আমরা দুটো ধাতুর অক্সাইড নিয়ে আলোচনা করছি, একটা আয়রনের অক্সাইড, একটা অ্যালুমিনিয়ামের অক্সাইড। তো দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইডটা যত টেম্পারেচার ইনক্রিজ হবে তত ডেলজির মান আস্তে আস্তে কমের দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। এটা এটা তো জিরো থেকে মাইনাসের দিকে, তাহলে স্টার্টিংয়ে টেম্পারেচার যখন কম তখন ডেলজির ভ্যালু অনেকটা নেগেটিভ, কিন্তু যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব তত তার ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে প্লাসের দিকে বা কম মাইনাসের দিকে যাওয়ার একটা ব্যবস্থা হবে। আয়রনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তার ফরমেশনাল এনার্জি, এখানে যদি আমি 0 কেলভিন তো ধরা যাবে না, মানে -273, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমি এই স্ট্যাটিস্টিক্সটা শুরু করি, তাহলে এখান থেকে তার ডেল্টা G ফরমেশনের মানটা বেশি মাত্রায় নেগেটিভ। যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব তত এ উপরের দিকে, মানে আনস্টেবিলিটির দিকে চলে যেতে থাকবে। যত ডেলজির ভ্যালু নেগেটিভ তত স্টেবল, যত ডেলজির ভ্যালু উপরের দিকে যাবে তত সে আনস্টেবল। তো এই জায়গাটা আমরা মোটামুটি একটা ফিল এলো যে কিভাবে আমরা ভাবনা চিন্তা করব যে কে কতটা স্টেবিলিটিতে রয়েছে, কে কতটা আনস্টেবল কন্ডিশনে রয়েছে। এইবার এই জিনিসটাকে আমরা যদি একটু কাপলিং করে ভাবনা চিন্তা করি, যে আমরা যদি একটা পার্টিকুলার টেম্পারেচার হিসাবে ফিল করি, খুব সহজ এক্সাম্পল দিয়ে আমরা সূচনা করছি। ধরে নাও এই টেম্পারেচারটা ধরে নাও 100 কি 1000 কেলভিন। তাহলে এই 1000 কেলভিন টেম্পারেচারে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন অক্সাইডের স্টেবিলিটি তুলনা করো। এইটা আয়রন অক্সাইড, এর স্টেবিলিটি দেখো ডেল্টা G ফরমেশনের ভ্যালু অনেকটা উপরে চলে গেছে, তার মানে এটা আনস্টেবল। আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা তুলনামূলকভাবে অনেকটা স্টেবল।
তাহলে আমি যদি এবার একটা কাপলিং করে ভাবনা চিন্তা করি, তাহলে কি ভাবনা চিন্তা হবে? এইটা দেখো ভাবনা চিন্তা হবে যে যেহেতু আয়রন অক্সাইডটা তুলনামূলকভাবে কম স্টেবল, তাই আয়রন অক্সাইডে আমি যদি অ্যালুমিনিয়ামকে দিয়ে দিই, তাহলে সে আয়রন থেকে অক্সিজেনটাকে টেনে নিজের গায়ে নিয়ে চলে আসবে, কারণ সে অনেক বেশি স্টেবিলিটির মধ্যে চলে গেছে, মানে ডেল জির ভ্যালু অনেকটা নেগেটিভ তলার দিকে রয়েছে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরির প্রবণতা অক্সিজেনের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রবণতা অনেক বেশি র্যাদার দ্যান আয়রন। তাই অক্সিজেনকে যখন আমি আয়রন অক্সাইড হিসাবে দিচ্ছি, সে যখন দেখতে পাচ্ছে আমার সামনে অ্যালুমিনিয়াম ইজ দ্য বেস্ট অপশান, তখন সে নিজের পার্টনার পরিবর্তন করছে, দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিবর্তন হচ্ছে, এবং অবভিয়াসলি আয়রনটা তখন ফাঁকা পড়ে থাকছে বা আমরা ধাতুটাকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই জায়গা থেকে আমরা ফিল করছি যে আয়রন অক্সাইডকে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো টেম্পারেচারে, যেহেতু সব টেম্পারেচারেই আয়রন অক্সাইডটা ওপরে আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা নিচে, তাহলে যে কোনো কম টেম্পারেচার হোক বেশি টেম্পারেচার হোক যে কোনো টেম্পারেচারে আমরা কিন্তু আয়রন অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা সহজে বিজারিত করতে পারছি। এটা আমরা একটা ফিল করলাম। তো এখানে যে লেখাগুলো আছে একবার আমি পড়ে দিই। যে কোনো তাপমাত্রাতেই অ্যালুমিনিয়াম অক্সাইড আয়রন থেকে বেশি স্টেবল, এটা তো আমরা বুঝতেই পারলাম, যে কোনো তাপমাত্রাতে অ্যালুমিনিয়ামের ডেল্টা জি ফরমেশনের ভ্যালুটা নিচের দিকে আছে। রিয়াকশানটা কি হবে সেটাও দেখা হলো, এবং এটাও বলা যায়, এইভাবেও লেখা যায় যে আমি যদি কোনোভাবে ট্রাই করি Al2O3 তার সঙ্গে আয়রন দিয়ে আমি যদি ভাবি যে অ্যালুমিনিয়াম পড়ে থাকবে আর পার্টনার এক্সচেঞ্জের মাধ্যমে এটা Fe2O3 হয়ে যাবে, এই বিক্রিয়াটা কখনোই হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে যে কোনো তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু মোর স্টেবল রেদার দ্যান আয়রন অক্সাইড। ঠিক আছে, তার ফলশ্রুতিতে আমরা এটা ফিল করতে পারছি যে এই জায়গাটাতে অ্যালুমিনিয়াম তখন আর এই রিয়াকশনটার দিকে যাবেই না। অক্সিজেন তখন যতই আয়রন এসে বসুক, সে কিন্তু নিজের পার্টনারকে ছেড়ে যাবে না, কারণ তার ডেল্টা জি ফরমেশনের ভ্যালুটা অনেকটা নেগেটিভ, সে বেশি স্টেবল হয়ে রয়েছে। তো এইটাই হচ্ছে আলটিমেটলি আমরা এটাকেই বলা হয় ইলিংহাম ডায়াগ্রাম। অর্থাৎ আমরা পরে এর ডেফিনেশনটা বা এর থেকে আমরা কি তথ্য পাই আমরা পড়ব। খুব হালকাভাবে বুঝতে গেলে যে কোনো একটা বিজারক পদার্থ আমি ব্যবহার করছি, যেমন এখানে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করলাম, তাহলে সেই বিজারকটা কোনো অক্সাইডকে আদৌ বিজারিত করবে কি করবে না, সেইটা কিন্তু আমরা এই ইলিংহাম ডায়াগ্রাম থেকে একটা ভালো তথ্য পাচ্ছি। আবার এটাও দেখো, আমি অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাবনা চিন্তা করে আয়রনকে বিজারক হিসাবে দেওয়ার চেষ্টা করলাম, সেটা যে হবে না সেটাও আমি কিন্তু ফিল করে গেলাম। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড আকরিক থেকে আমি যদি আয়রন দ্বারা বিজারিত করার কোনোদিন চেষ্টা করি, সেটা প্র্যাকটিক্যালি হয় না। সেই জন্যই আমরা আয়রনকে এর ক্ষেত্রে বিজারক হিসাবে ব্যবহার কোনো সময়ই করতে পারি না। আরেকটা বিষয়, কোন তাপমাত্রাতে বিজারিত করবে সেটাও বোঝা যায়। যেমন এখানে এই ডায়াগ্রাম থেকে পরিষ্কার বোঝা গেল যে আয়রন অক্সাইডের ডেল্টা জি ফরমেশনের ভ্যালু যেহেতু বেশির দিকে, বেশি মানে মাইনাসটা কম, মাইনাস ভ্যালুটা কম, এর মাইনাস ভ্যালুটা অনেক নিচে আর এর মাইনাস ভ্যালুটা অনেকটা উপরে, মানে -200 বা 400 এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে হয়তো -800 বা 1000। তাহলে এটা মাইনাস কম মানে প্লাসের দিকেই বেশি যাচ্ছে, বাড়ছে। তাহলে এই জায়গাতে আমরা ফিল করব যে আয়রন অক্সাইডটা কিন্তু যে কোনো তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে যাবে। তাপমাত্রা দিয়ে যখন দেখানোই হচ্ছে, তখন দেখো আমরা এইখানটা একবার দেখে নেব। এই ডায়াগ্রামটাতে সিম্পলি কি দেওয়া আছে, ডেল্টা জি ফরমেশনের ভ্যালুটা দেখো দেওয়া আছে 0, 0-র ওপরের দিকটা আর করা হয়নি, দরকারও নেই আমার আপাতত। 0-র ওপরের দিকে তোমরা বুঝতেই পারছো যে এই দিকটা +200 +400 এরকম ভাবে হবে। তো এর -200 -400 মানে তলার দিকটা স্টেবিলিটির দিক। আমরা এখানে কাকে কাকে দেখতে পাচ্ছি? অ্যালুমিনিয়ামের অক্সাইডকে দেখতে পাচ্ছি আর ম্যাগনেসিয়ামের অক্সাইডকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা তুলনা করছি। দেখো এখানে ম্যাগনেসিয়ামের অক্সাইডের ডায়াগ্রামটা এরকম ভাবে গিয়ে আস্তে আস্তে ইনক্রিজ করে গেছে। তার মানে স্টার্টিং এর দিকে তার ডেল্টা জি ফরমেশনটা হালকা বেড়েছে বা প্রায় একই এসেছে, হঠাৎ একটা টেম্পারেচার এসেছে, যে টেম্পারেচারের পরে তার ডেল্টা জি ফরমেশনের মানটা অনেকটা পজিটিভের দিকে চলে গেছে, মানে অনেকটা
আনস্টেবলের দিকে চলে গেছে। আবার অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে কেসটা কি, অ্যালুমিনিয়াম অক্সাইডের এই পার্টিকুলার টেম্পারেচার অবধি তার মানটা অনেকটা মানে আচ্ছা, যদি শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইডের ডায়াগ্রামটাকেই ফলো করি তাহলে আমরা দেখছি অ্যালুমিনিয়াম অক্সাইডের ডায়াগ্রামে টেম্পারেচার ইনক্রিজ করলে আস্তে আস্তে অ্যালুমিনিয়াম অক্সাইডও আনস্টেবলের দিকে যাচ্ছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, এখানে একটা ক্রস ওভার পয়েন্ট রয়েছে, অর্থাৎ এই ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা বা এই লাইনটা কাটিং হয়েছে একটা জায়গাতে। তাহলে এই কাটিং এর নিচে একটা অংশকে ফিল করতে পারছি, কাটিং এর ওপরে আর একটা অংশকে আমরা ফিল করতে পারছি। কাটিং এর নিচের দিকের ডায়াগ্রামটাকে আমরা কিভাবে দেখছি, কাটিং এর নিচে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইডের লাইনটা অনেক নিচে রয়েছে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের লাইনটা অনেক উপরে রয়েছে। তার মানে লোয়ার টেম্পারেচারে এই যে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, এর চেয়ে কম টেম্পারেচারে অ্যালুমিনিয়াম অক্সাইড আনস্টেবল কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড স্টেবল। আবার এর পরের পয়েন্টে গিয়ে ফিল করতে পারছি যে এই 1350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরে একটা ক্রস ওভার হচ্ছে, এই ক্রস ওভারের গ্রেটার টেম্পারেচারে গিয়ে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডটা আনস্টেবল হয়ে যাচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডটা স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা দুটো ভাবে ভাবনা চিন্তা করছি। যদি ধরো আমাকে লো টেম্পারেচার হয়, তাহলে লো টেম্পারেচারে এই অংশেতে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা আনস্টেবল, তাহলে তাকে আমি যদি ম্যাগনেসিয়াম দিই তাহলে ম্যাগনেসিয়াম তো অক্সাইড তৈরি হয়ে যাবে খুব সহজেই। তার মানে লোয়ার টেম্পারেচারে ম্যাগনেসিয়াম অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করতে পারছি না, কারণ অ্যালুমিনিয়ামটা উপরে রয়েছে ম্যাগনেসিয়ামটা নিচে রয়েছে, এটা আমি করতে পারছি না। কিন্তু যদি আমি 1350 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যাই তখন কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডটা অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হওয়া সম্ভব, যদিও তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম চেয়ে উপরে রয়েছে। কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে দেখা যাচ্ছে এই ক্রস ওভারটা হওয়ার জন্য কিন্তু খুব সহজেই এরা ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু হাই টেম্পারেচারে গেলে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হওয়া পসিবল রয়েছে। আর লোয়ার টেম্পারেচারে কি রয়েছে, লোয়ার টেম্পারেচারে অবভিয়াসলি ম্যাগনেসিয়াম অক্সাইডের স্টেবিলিটিটা অনেক বেশি থাকছে, তার মানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রস্তুতিটা খুব সহজ হবে। তাই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে মিশ্রিত করে বিক্রিয়া ঘটালেই অক্সিজেনটা গ্রেটার স্টেবিলিটির জন্য ম্যাগনেসিয়ামের সঙ্গে জোটবদ্ধ হবে এবং সে অ্যালুমিনিয়ামকে ছেড়ে দেবে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড বিজারিত হয়ে যাবে, দিয়ে ম্যাগনেসিয়াম দ্বারা বিজারিত হয়ে যাবে, দিয়ে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। তার মানে লো টেম্পারেচারে অ্যালুমিনিয়াম অক্সাইড বিজারিত হয়ে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যাবে, আর 1350 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রাতে একমাত্র সেই কন্ডিশন অ্যাপ্লাই হলে তবে ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু বিজারিত হতে পারবে অ্যালুমিনিয়াম দ্বারা। তাহলে এখান থেকে আমরা আগের পয়েন্টে যেটা আলোচনা করছিলাম যে কোন তাপমাত্রায় কে বিজারণ করবে কাকে, সেইটাও আমরা কিন্তু এই ডায়াগ্রামের মাধ্যমে একটা ভালো ইনফরমেশন পেলাম, প্রোভাইডেড ডায়াগ্রামটা সঠিক আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। আমরা এই আগেও আলোচনা করেছিলাম যে যেমন আমাদের কাছে বিজারক হিসাবে অন্যতম স্ট্যান্ডার্ড একটা বিজারক পদার্থ রয়েছে, সেটা হচ্ছে কার্বন। তো এই কার্বন কিভাবে বিজারণ ঘটাচ্ছে বা কার্বনের এই ডায়াগ্রামটা ডেল্টা জি ফরমেশনের সঙ্গে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা কিভাবে হচ্ছে সেইটা আগে কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো যে কোনো ধাতব অক্সাইডের ক্ষেত্রে কিন্তু ইনক্রিজিং ডায়াগ্রাম সেটা কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে, যে ধাতব অক্সাইডের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ডেল্টা এসটা নেগেটিভ, তাই টি ডেল্টা এসটা অলওয়েজ পজিটিভ, তাই টেম্পারেচার যাই বাড়াবে সঙ্গে সঙ্গে এই টোটাল ভ্যালুটা আস্তে আস্তে পজিটিভের দিকে যেতে থাকবে। কিন্তু কার্বন দ্বারা বিজারণ করার সময় কিন্তু আমাদের টোটাল 3টে কন্ডিশন অ্যাপ্লাইড হয়। কি কি কন্ডিশন? সব থেকে প্রথম যেটা আমরা দেখি সেটা হচ্ছে কার্বন সলিড সে যদি সরাসরি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে 1:1 মোলার অনুপাতে তাহলে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার মানে বাম পক্ষে বিক্রিয়ক জায়গাতে 1 মোল গ্যাসীয় পদার্থ ছিল, বিক্রিয়াজাত পদার্থতেও 1 মোলই গ্যাসীয় পদার্থ আমরা পাচ্ছি। তার মানে আমরা ধরেই নিতে পারি ডেল্টা এসটা প্রায় 0 কোয়ান্টিটিতে আছে
এনট্রপি চেঞ্জ প্রায় নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডেল্টা জি জিরোটাও আলটিমেটলি খুব একটা চেঞ্জ হবে না টেম্পারেচারের সঙ্গে। তাহলে তার ডায়াগ্রামটা কি হবে? এই ডায়াগ্রামটা তার হবে যে প্রায় ডেল্টা জিটা আমি টেম্পারেচারের সঙ্গে প্রায় অলমোস্ট একই ডায়াগ্রাম, একই লাইন বরাবর থাকবে। আমি যতই টেম্পারেচার ইনক্রিজ করাই তার লাইনটা প্রায় একই থাকবে। এবং এটাকে কিভাবে আমি আইডেন্টিফাই করছি? দেখো, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়াটা এইখানে আইডেন্টিফাইড হয়েছে। সেকেন্ড একটা হতে পারে যে কার্বন থেকে কার্বন মনোঅক্সাইডও তৈরি হচ্ছে। এটা হতেই পারে যে কার্বন সলিড, সে সাফিসিয়েন্ট অক্সিজেন পেল না, তার ফলে সে তৈরি করলো কার্বন মনোক্সাইড গ্যাস। তাহলে এখানে যেটা অ্যাপ্লাইড হলো, কার্বনটা তো সলিড, আর হাফ অক্সিজেন মানে হাফ মোল অক্সিজেন, সেখান থেকে 1 মোল কার্বন মনোক্সাইড। তার মানে এখানে ভালো করে ফিল করো, সর্বক্ষেত্রে কার্বন থেকে কার্বন মনোক্সাইড ফরমেশন রিয়াকশানে অলওয়েজ গ্যাসের মোল সংখ্যা ইনক্রিজ করছে, হাফ মোল থেকে 1 মোল, এটা অলওয়েজ একদম। তার ফলে আমি একটা জিনিস বুঝতে পারছি, ডেল্টা এইচ এর মান অলওয়েজ এর পজিটিভ। তাহলে ডেল্টা এস এর মান যদি অলওয়েজ পজিটিভ হয়, এই কোয়ান্টিটিতে যদি এটা অলওয়েজ প্লাস থাকে, তার মানে আলটিমেটলি টি ডেল্টা এস ভ্যালুটা অলওয়েজ মাইনাস। তার মানে ডেল্টা এইচ থেকে এই ভ্যালুটা কমতে থাকবে, তার মানে ডেল্টা জি জিরোটা অলওয়েজ কমবে। তার মানে কোনো একটা বিক্রিয়ায় কার্বন দিয়ে বিজারণ করছি, সেখানে কার্বন থেকে কার্বন মনোঅক্সাইড তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা ভেরি মাচ ফিজিবল, ভেরি মাচ ফিজিবল। তাহলে যত আমি টেম্পারেচার বাড়াবো, এই যে যত আমি টেম্পারেচার বাড়াবো, ডেল্টা এস এর মানটা তো আমি যদি হাফ করে ধরি কমছে, -1/2, তাহলে টি এর মান যত বাড়বে এর কমে যাওয়া টি ডেল্টা এস এর মানটা তত আরো মাইনাস, আরো মাইনাস, আরো মাইনাস হতে থাকবে। তার মানে ডেল্টা এইচ থেকে যত টি বাড়াবো তত তার পরিমাণটা কমতে থাকবে, ডেল্টা এইচ থেকে অনেকটা নেগেটিভ নেগেটিভ হতে থাকবে। তার ফলে আমরা যে ডায়াগ্রামটা পাবো, এখানে বুঝতেই পারছো যে এই ডায়াগ্রামটা যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব তত কিন্তু তার ডেল্টা জি এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ কার্বন থেকে কার্বন মনোঅক্সাইড প্রস্তুতির জায়গার সময় কিন্তু যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব তত, এখানে কম টেম্পারেচারের ভ্যালুটা হাই, যত আমি টেম্পারেচার বেশি করছি তত কার্বন থেকে কার্বন মনোঅক্সাইডের ডেল্টা জি জিরো ফরমেশন কমছে, মানে সেটা আরও স্টেবিলিটির দিকে যাচ্ছে। তার মানে হাই টেম্পারেচারে এ ভালো কাজ করছে, অর্থাৎ কার্বন থেকে কার্বন মনোক্সাইড হচ্ছে, এর ভালো কার্যকারিতা রয়েছে। আর আরেকটা বিক্রিয়া হতে পারে, সেটা হচ্ছে এই যে কার্বন মনোক্সাইডটা তৈরি হলো,